বিশ্বজুড়ে আজ উদযাপন হচ্ছে যীশু খ্রিস্টের জন্মোৎসব ক্রিসমাস বা বড়দিন। এ উপলক্ষে বর্ণিল উৎসবের সাজ নিয়েছে দেশের সব গির্জা। চলছে বিশেষ প্রার্থনা, বিভিন্ন হোটেলে আছে বিশেষ আয়োজন। বিশ্বজুড়েও উৎসব মুখর পরিবেশে চলছে ক্রিসমাস উদযাপন। আত্মীয় পরিজনদের সাথে আনন্দ ভাগাভাগি করছেন খ্রিস্টান ধর্মের মানুষ। বড়দিনের ভাষণে যীশু খ্রিস্টের জন্মস্থানের পবিত্র ভূমিতে ইসরায়েলের যুদ্ধের জন্য দুঃখ প্রকাশ করেন পোপ ফ্রান্সিস। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ভোটের প্রস্তুতিতে আজ ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার। আচরণবিধি ভঙ্গ, সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদনের পর ব্যবস্থা নেবে ইসি। টাঙ্গাইলে নৌকার মিছিলে হামলায় যুবলীগ নেতা সহ ৩ জন গুলিবিদ্ধ। ফরিদপুর ও রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে হামলার অভিযোগ। নির্বাচন পর্যবেক্ষণে ৫ সদস্যের মার্কিন প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করবে ৬ থেকে ৮ সপ্তাহ। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে ছাড়াও যা থাকছে। সংশোধিত জ্যাপে রাস্তা ১২ ফুটের বেশি হলে ১০ তলা ভবনেও বাধা নেই। সুবিধা পাবে ঢাকার ঘনবসতি এলাকার মানুষ। ইসরায়েলি বিমান হামলায় আল মাঘাজি ক্যাম্পে ৭০ ফিলিস্তিনির মৃত্যু। ৪ দিনে ৪৮ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ সকাল থেকেই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন গির্জায় চলছে প্রার্থনায় সারা বিশ্বে শান্তি কামনা করা হয়। নানা ধর্মীয় আচার, আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। উৎসব উপলক্ষে গির্জাগুলোকে রঙিন কাগজ, ফুল ও বাতি দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি গির্জায় রাখা হয়েছে বর্ণিল ক্রিসমাস ট্রি এবং প্রতীকী গোশালা ঘর। শিশুদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ সান্তা ক্লজও। গির্জার বাইরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীর ৫ তারকা হোটেল সহ বিভিন্ন রেস্টুরেন্টে রয়েছে বিশেষ খাবারের আয়োজন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এদিকে বড়দিনের আয়োজনে এরই মধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। বরিশালে রোববার সন্ধ্যা থেকে গির্জায় সমবেত হতে থাকেন ভক্তরা। রাত ৯টার দিকে শুরু হয় মধ্যরাত্রির মহাখ্রিস্টযোগ। এ সময় যিশুর আশীর্বাদ ও বিশ্বের কল্যাণ কামনায় করা হয় প্রার্থনা। মুন্সিগঞ্জে গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বড়দিন উপলক্ষে জেলার গির্জাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। ফরিদপুরের ব্যাপটিস্ট চার্চে উপাসনার আয়োজন করা হয়েছে। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রিও। এছাড়া শিশুদের মধ্যে বিতরণ করা হয় উপহার। বড়দিনের বিষয়ে আয়োজন নিয়ে আরো জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানী তেজগাঁও চার্চ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বড়দিনের উৎসবের উদযাপনের বিষয়ে জানতে চাই, তেজগাঁও চার্চে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, দিনব্যাপী কি আয়োজন রয়েছে? দেখুন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব বড়দিন, সেটির প্রথম পর্যায়ের যে বিশেষ প্রার্থনা সেটি শেষ হয়েছে। এখন দ্বিতীয় ধাপের যে বিশেষ প্রার্থনাটি রয়েছে সেটি শুরু হতে চলেছে এবং এখানে আমরা দেখছি যে দলে দলে মানুষ তারা প্রবেশ করছে। বিশেষ করে প্রথম পর্যায়ে যারা আসলে এটি করতে পারেনি তারা এই দ্বিতীয় পর্যায়ে এখানে এসছেন এবং আমরা দেখছি যে এই যে তেজগাঁয়ের যে চার্চটি রয়েছে সেটি মোটামুটি কানায় কানায় ভেতরের যে অংশটি সেটি পূরণ হয়ে গেছে এবং তারপরেও কিন্তু লোকজন আরও আসছে। তারা যেটি বলছেন যে ইহলোকে নামক শান্তির অনুগ্রহ মানবের তরে, আসলে তারা যেটি চাইছেন যে এই যে হানাহানি, পৃথিবীব্যাপী যে হানাহানি চলছে এবং
দেশ এবং দেশের বাইরে যে হানাহানি চলছে সেটি থেকে যাতে শান্তির দিকে পুরো পৃথিবী চলে আসে সেটি তারা প্রার্থনা করছেন। এবং তার পাশাপাশি যীশু খ্রিস্টের যেই বাণী ছিল যে কোনো রকমের হানাহানি থেকে, সংঘাত থেকে, পাপ থেকে বিরত থাকতে, সেই বাণী প্রচার করা হচ্ছে। এবং সকাল থেকে যারা এসছেন বেশ উৎসব মুখর পরিবেশে তারা এই দিনটিকে পালনের চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে তারা এই দিনটিকে আসলে তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করতে চান। তারা যীশু খ্রিস্টের যে শিক্ষা, সেই শিক্ষায় তারা আসলে পালন করতে চান। এবং তার পাশাপাশি এই যে যারা রয়েছেন তারা এই ধর্মের, তারা কিন্তু ধর্মানুসারী, তারা কিন্তু এই দিনটিকে উৎসবমুখরভাবে পালন করতে চান। তারা এখান থেকে বাড়ি ফিরবেন, বাড়ি ফিরে যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে কেক খাবেন, তা এছাড়া মিষ্টি মুখ করবেন। আপনি সে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখন যে সমবেত যে সঙ্গীত যে রয়েছে, আসলে এই খ্রিস্টান ধর্মের এই আজকের আনুষ্ঠানিকতার একটি বড় অংশ হচ্ছে যেই জাতীয় সমবেত যে সঙ্গীত সেটি, এবং যেই প্রার্থনার আগে এবং পরে তারা কিন্তু এই ধরনের সমবেত সঙ্গীত তারা সাধারণত গেয়ে থাকেন। সেটি কিন্তু হচ্ছে বলা যায় যে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজকের যে দিন সেটি কিন্তু আসলে পালিত হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন চার্চে তারা কিন্তু যাচ্ছেন এবং তারা যে ধর্মীয় যে কার্যক্রম সেটি তারা আনুষ্ঠানিকতা সেটি তারা পালন করছেন। এবং প্রথম পর্যায়ে শেষ হলে এখন দ্বিতীয় পর্যায়ের যেই তাদের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে তেজগাঁও চার্চে। রাহেন, আপনাকে ধন্যবাদ, আপনি সাথেই থাকবেন। বড়দিনের খবর নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব উদ্দিন। রাকিব, চট্টগ্রামের গির্জাগুলোতে বড়দিনের আয়োজন কেমন চলছে? খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ কেমন দেখছেন? চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে সকাল 8:30 নাগাদ খ্রিস্ট যে মহাযজ্ঞ রয়েছে সেটি শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানকার যারা খ্রিস্ট ধর্মের অনুসারী রয়েছেন এবং ফাদার রয়েছেন, তিনি খ্রিস্টযজ্ঞের যে আরাধনা সেটি তারা করছেন। এর পাশাপাশি আজকে সকাল থেকে এই যে চট্টগ্রামের যে পাথরঘাটা গির্জা, জামাল খান এলাকার যে গির্জা রয়েছে, এর পাশাপাশি ক্রাইস্ট চার্চ যেটি রয়েছে এনায়েত বাজার এলাকায়, সেখানে কিন্তু গির্জা ভক্ত অনুসারী এবং যারা খ্রিস্ট ধর্ম অনুসারী রয়েছেন তারা জড়ো হচ্ছেন। আমরা যারা এখানকার ফাদার রয়েছেন এবং যারা ধর্মীয় অনুসারী এবং রয়েছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আজকের বড়দিনে তাদের প্রত্যাশা কি। সেই জায়গা থেকে তারা যেটি বলছেন, পৃথিবীতে যে ধর্মীয় হানাহানি বা সংঘাত রয়েছে সেই যুদ্ধ সংঘাতকে যেন পেরিয়ে যেন মানুষ আগামী বছর শুরু করতে পারে, এমন বিষয়টি তারা প্রত্যাশা করছেন। এর পাশাপাশি বাংলাদেশে আগামী 7 তারিখ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যেন কোনো ধরনের সহিংসতা ছাড়াই যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেটিও প্রত্যাশা করছেন। এবং যে পাশাপাশি দেশের যে এখন যে অস্থিরতা চলছে, অবরোধ, হরতাল অবরোধ, এমন কিছু তারা কেউই প্রত্যাশা করছেন না। এবং এই যে এবারের যে বড়দিনের যে বিষয় সেটি হচ্ছে যে এখানকার মানুষ, যে চট্টগ্রামের যারা রয়েছেন খ্রিস্ট ধর্ম অনুসারীরা, তাদের একটাই দাবি যেন সব ধরনের সংঘাত পেরিয়ে যেন আগামী বছর যেন শুভময় হয়, এমনটি প্রত্যাশা করছেন তারা। এখন পর্যন্ত যেটি বলে যে আমরা এখন আছি চট্টগ্রামের পাথরঘাটা গির্জা, যেটি সেখানে এই যে খ্রিস্ট মহাযজ্ঞের সব ধরনের মহাযজ্ঞ চলছে এবং এই আরাধনার মাধ্যমে এই যে খ্রিস্ট ধর্ম অনুসারীরা তাদের যে যীশু খ্রিস্টের কাছে নিজেদের যে চাওয়া পাওয়া সেটি চাইছে। বলা যায় যে একদম নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামে চলছে বড়দিন। বড়দিনের আয়োজন নিয়ে চট্টগ্রাম ও এর আগে ঢাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশের সমস্ত নাশকতা নির্মূল করার জন্য সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইপি ক্যামেরা স্থাপনের কাজ চলছে, যা মোবাইলের মাধ্যমে নজরদারি করা সম্ভব হবে। রোববার রাতে রাজধানীর সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জায় বড়দিনের আয়োজন পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, নির্বাচন সামনে রেখে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের নির্দেশে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান পুলিশ প্রধান। এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপত্তার কড়াকড়িতে কারো কিছুটা অসুবিধা হলেও জনসাধারণের স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ বড়দিন উপলক্ষে নির্বাচনকে নিয়ে বিভিন্ন পক্ষ বিপক্ষের মধ্যে নিয়ে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হয় বা তাদের প্রতিপক্ষকে কেউ আক্রমণ করার
অশুভ পরিকল্পনা করে থাকেন তাদেরকে সতর্ক করে দিতে চাই, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বজুড়ে উৎসব মুখর পরিবেশে চলছে যিশুর জন্ম উৎসব উদযাপন। আত্মীয় পরিজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যস্ত গোটা বিশ্ব। তবে ইসরায়েলি আগ্রাসনে এবার উৎসব মুখর আয়োজন নেই যিশুর জন্মস্থান বেথেলহেমে। পশ্চিম তীরের বেথেলহেম শহরের ঐতিহ্যবাহী ন্যাটিভিটি চার্চে বড়দিনের প্রার্থনায় যোগ দেন নানা বয়সী মানুষ। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ক্রিসমাস ইভ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। প্রায় 6,500 মানুষ অংশ নেন এতে। বড়দিন উপলক্ষে দেয়া ভাষণে যিশুর সহজ সরল জীবনের মাহাত্ম্য তুলে ধরেন পোপ ফ্রান্সিস। যিশু খ্রিস্টের দেয়া শান্তির বার্তা উপেক্ষা করে তারই জন্মস্থানের পবিত্র ভূমিতে ইসরায়েলি যুদ্ধের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। Con il ruggire delle armi che anche oggi li impedisce. এবার যুক্তরাষ্ট্রের বড়দিন উদযাপন নিয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, আপনার মাধ্যমে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রে বর্ণিল আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বড়দিন। এই উৎসব মুখরতার বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই আপনার কাছে থেকে। আপনারা দেখছেন যে আমি একটু দেখাতে চাই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। রাত যত বাড়ছে, এখন ক্রিসমাস রাত যত বাড়ছে, মানুষের সব পথ যেন মিলেমিশে একাকার যেন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। এখানে এখন সিকিউরিটি এবং এখানে নিরাপত্তা কর্মীরা বলছে যে 10 লক্ষেরও বেশি মানুষ এই টাইমস স্কোয়ারে জড়ো হয়েছে এবং রাতভর চলবে এই আয়োজন। এবং শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন 50 স্টেট থেকে বিভিন্ন প্রবাসী বাংলাদেশি সহ মানুষ ছুটে এসেছে এই ক্রিসমাসের এই রাতটি উদযাপন করার জন্য। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বাইরে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে ছুটে এসেছে এই টাইমস স্কোয়ারের এই বড়দিনের এই রাতটি উদযাপন করার জন্য। এবং আজ থেকে শুরু হয়েছে এখানকার 31 নাইট পর্যন্ত ছুটি। এবং এই তার পাশেই রকফেলার সেন্টার, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রিসমাসটি সাজানো হয়েছে, সেখানে প্রতিদিন গড়ে 4 লক্ষ মানুষ এই ক্রিসমাসটি দেখতে জড়ো হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি গতকাল শনিবার বড়দিন ছুটি উদযাপন করতে তিনি ছুটিতে গেছেন। এবং এছাড়া তিনি যাওয়ার সময় সাংবাদিকদের বলেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে কোনো অর্থনৈতিক কোনো ক্ষতি হয়নি, বরং অর্থনৈতিক অবস্থা যুক্তরাষ্ট্র অন্যান্য যে কোনো সমস্যার সাথে ভালো। এবং এখানে চাকরি এবং কাজের সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের এই যে স্বাস্থ্য বিভাগ সিডিসি সতর্ক করেছেন যে নতুন এবারের শীতের উইন্টারে JN1 নামে কোভিডের নতুন ভেরিয়েন্ট এসেছে। এবং ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের 40% মানুষের মধ্যে এই ভেরিয়েন্ট দেখা দিয়েছে। তিনি এই সিডিসি জানিয়েছেন যে এবারের 2017 সালের পরে এবার সর্বোচ্চ সংখ্যক মানুষ এই বিভিন্ন পরিবার নিয়ে তারা ট্রাভেলে বেরিয়েছে। তবে সবাইকে স্বাস্থ্য সচেতন থাকার জন্য সিডিসি পরামর্শ দিয়েছেন। এই ছিল যুক্তরাষ্ট্রের বড়দিনের সর্বশেষ তথ্য। বড়দিন উদযাপন নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. সুলাইমান। আজ থেকে শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ। প্রথম দিন 13 জুলাই পাঠানো হবে ব্যালট পেপার। এদিকে রোববার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, এখনও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি। তিনি আরো বলেন, বিএনপি যদি ভোটে আসতো, নাশকতার ঘটনা হতো না, পরিবেশ থাকতো স্বাভাবিক। আগামী 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের প্রচারে নামার পর থেকে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটছে। শনিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কয়েকটি এলাকায় সংঘর্ষের তদন্ত প্রতিবেদন দাখিলের পর প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত আসতে পারে। দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় কিছু এলাকায় স্থানীয়ভাবে মামলা করা হচ্ছে। তবে নির্বাচনী অপরাধ আমলে নিয়ে এখনও কারো প্রার্থিতা বাতিলের মতো
সিদ্ধান্ত হয়নি বলে জানান কমিশনার মোহাম্মদ আলমগীর। আমরা তো রিপোর্টই পাইনি এখনো। রিপোর্ট হাতে আসলে না তখন আমরা বসবো, আলোচনা করে দেখব। তারপরে আপনার একজন প্রার্থীকে রিপোর্ট আসার পরেই তো তাকেও তো শুনতে হবে নিয়ম অনুযায়ী, আমাদের যে আইন আছে আইন অনুযায়ী তাকেও আমাদেরকে ডাকতে হবে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, আপনার বক্তব্য কী। প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে তো এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তখন আপনারা জানবেন। এক প্রশ্নে বিএনপির ভোট বর্জনের কথা তুলে ধরে মোহাম্মদ আলমগীর বলেন, যদি সব দল ভোটে আসতো পরিবেশ স্বাভাবিক থাকতো। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নেই, সেটা তো কেউ অস্বীকার করছে না, আমরাও করি না। তারা আসলে আরও ভালো হতো, নির্বাচনটা আরও ব্যালেন্সড হতো, ভারসাম্য হতো। সেখানে হয়তো দেখা যেত আমাদের অনেক বিষয় আমরা যেখানে সব সহজেই পজিটিভ রেজাল্ট পেতাম। ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সোমবার থেকে জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু হবে। এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে যাবে ব্যালট পেপার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইল ৫ আসনে নৌকা সমর্থকদের মিছিলে হামলায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। গত রাত ১১টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনি এলাকায় এই ঘটনা ঘটে। হামলার জন্য স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকদের দায়ী করেছেন প্রার্থী মামুনুর রশিদ। গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল ও সিয়াম। আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদে বলেন, রাতে বাঘিল ইউনিয়নে নৌকার পক্ষে তার কর্মী সমর্থকেরা মোটরসাইকেল মিছিল বের করেন। মিছিলটি যুগনি এলাকায় পৌঁছালে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেনের সমর্থকেরা অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহ ৩ জন গুলিবিদ্ধ হন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এখন চিকিৎসাধীন আছে আমার যুবলীগের 3 জন, একজন হলো ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, অপর 2 জন আমাদের যুবলীগের কর্মী। তারা এখন একজন খুব সিরিয়াস ইনজুরি অবস্থা, তার চিকিৎসা চলছে। 3 জনই হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে একজনের হচ্ছে আপনার প্লেট বের করা হয়েছে, একজনের হচ্ছে 3টা প্লেট বের করা হয়েছে। আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, এই নির্বাচনের পরিবেশকে বানচাল করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যারা জনগণকে ভয়ভীতি প্রদর্শন করতে চায় তারা সারা টাঙ্গাইল সদরে আজকে নৌকার যে জনজোয়ার, সেই জনজোয়ার এই ধরনের সন্ত্রাস করে কেউ ঠেকে রাখতে পারবে না। 2টা ফায়ার হয়েছে, আমরা 2টা খোসাই রিকভারি করছি এবং ভিকটিম তার জবানবন্দিতে যাদেরকে বলছে যে অমুকে আমাদেরকে আক্রমণ করছে সেই 2 জনকে আমরা গ্রেফতার করছি। ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা সহ 3 জন। এদিকে রাজশাহী 4 আসনে স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকার প্রার্থীর পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ ও থানায় সাধারণ ডায়েরি করেন নৌকার প্রার্থী সামিল উদ্দিন আহমেদ শিমুল। কুমিল্লা সদর সহ আরও কয়েক জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তাই সবার নিরাপত্তা নিশ্চিতে আগামী সংসদ নির্বাচন ঘিরে 3 সপ্তাহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন সংগঠনটি। কখনো শারদীয় দুর্গোৎসব নিয়ে বিতর্কিত মন্তব্য, আবার কখনো সাংবাদিককে মারধর করে বারবার আলোচনায় আগামী নির্বাচনে কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার। মদ মুক্ত পূজা করেন, তাহলে এত মণ্ডপ হবে না। নির্বাচনী প্রচারণার সময় এই আসনে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে এবার অভিযোগ তুলেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। বাহাউদ্দিন বাহার সে কিন্তু তার লোকজন দিয়ে সক্রিয় হয়ে উঠেছে এবং নির্বাচনে অবাধে নির্ভয়ে ভোটদানে আপনার হিন্দু যারা আছেন জনগণ ভোটার তাদেরকে ভোটদানে নিরুৎসাহিত করার জন্যে সে তার দলবলকে ব্যবহার করে এই হুমকিগুলো অব্যাহত রেখেছে। তো আমাদের কাছে এরকম কালকে অভিযোগ এসেছে আরও 9টি 10টি।
এই নির্বাচনের অন্তত 15 দিন পূর্বাপর যাতে সেনাবাহিনীর একটা টহলদানের ব্যবস্থা থাকে। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো সংগঠনের পক্ষ থেকে নির্বাচনী মনিটরিং সেলও গঠন করা হয়েছে। বিএনপি আওয়ামী লীগ বিএনপি বলতো আমার 10% ভোট একটা ফ্যাক্টর ছিল। এবার কিন্তু এই 10% ভোট সম্পূর্ণভাবে আওয়ামী লীগের ভিতরেই এসে যাচ্ছে এবং আওয়ামী লীগের নৌকা আমার ভোট চাইছে, বিদ্রোহী আমার ভোট চাইছে, স্বতন্ত্র আমার ভোট চাইছে এবং আমার সম্প্রদায়ের যে যাচ্ছে সেও আমার ভোট চাইছে। সুতরাং স্বাভাবিকভাবে চারদিক থেকে আমার উপরে আসতে এবং এটা কোনভাবে যাবে আমরা তো জানি না। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ বিরোধী প্রার্থীদের ভোট না দেওয়ারও আহ্বান জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এর 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। আগামী 7 জানুয়ারি নির্বাচন পর্যবেক্ষণে সংস্থা দুটির যে 12 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসার কথা তাদেরই 5 জন আগাম এসেছেন। শনিবার IRI এর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 5 সদস্যের প্রতিনিধি দল 6 থেকে 8 সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে। তারা 7 জানুয়ারি নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলো মূল্যায়ন করবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে আগামীকাল রংপুর সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি। তার সফর ঘিরে এরই মধ্যে সেজেছে রংপুর শহর। নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর আগমনে ভোটারদের উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে। 5 বছর পর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে নতুন সাজে সাজানো হয়েছে পীরগঞ্জের ফতেহপুর জয় সদন। এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত ভোটার ও সাধারণ মানুষ। শ্বশুরবাড়িতে শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে 20 পদের খাবার দিয়ে। বিভিন্ন ধরনের বড় মাছ, ছোট মাছের একটা অ্যারেঞ্জমেন্ট করব, সাথে পায়েস, পিঠা পুলি, যা যা আর কি শীতকালে যেগুলো একটু বেশি মানুষ পছন্দ করে, তো এইগুলার একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করব। আমাদের উন্নয়ন অনেক করছে, বাকি যে কাজগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা উন্নয়নের কথা তাকে জানাব। রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল হক চৌধুরীর পথসভায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখান থেকে বিকেলে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর 6 আসনে নৌকার প্রার্থী শিরিন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন তিনি। এ দুটি সভায় 10 লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা জেলা আওয়ামী লীগের নেতাদের। এখানে আমরা জনসমুদ্রে পরিণত করার এই পরিকল্পনাটা আমাদের আছে। আমরা সেই উদ্যোগকে সামনে নিয়েই আমরা কাজ করতেছি। আওয়ামী লীগ সভাপতির আগমন ঘিরে উজ্জীবিত নৌকার প্রার্থীরা। তারা বলছেন, এবারও ভোটাররা নৌকাকেই বেছে নেবেন। যেখান থেকে উন্নয়ন পেয়েছে, যেখান থেকে তাদের আগামী দিনে সন্তানদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ, যেই মার্কা তাদেরকে উপহার দিতে পারবে, সেই মার্কার প্রতি মানুষ তাদের আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। এটাই তো প্রত্যাশা, এটাই কামনা এবং এটাই আমাদের বিশ্বাস। 2018 সালেও এই দুটি আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা 19 আসনে নৌকার প্রার্থী সহ 3 হেভি ওয়েট প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভেঙে চালাচ্ছেন নির্বাচনী প্রচার। ভোটাররা বলছেন, প্রার্থীদের আইন ভাঙার বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। কোনো অভিযোগ পেলে তা অনুসন্ধান কমিটিকে জানানো হয় বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। প্রতীক বরাদ্দের পরদিন ঢাকা 19 আসনে মোটরসাইকেল শুডাউন সহ মিছিল করে নির্বাচন আচরণবিধি ভাঙেন সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। আওয়ামী লীগের এই নেতা এবার ঈগল প্রতীকে লড়ছেন। কমিশনের শর্ত ভেঙে নির্বাচনী পোস্টারে দলীয় প্রধানের ছবি ছাড়াও একাধিক ছবি ব্যবহার করেছেন নৌকা প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এছাড়া ট্রাক প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম বিধি ভেঙে রোড ডিভাইডারে পোস্টার লাগিয়েছেন। সড়কের পাশে সরকারি জমিতে করেছেন নির্বাচনী প্যান্ডেল। ভোটাররা বলছেন,
আইন প্রণেতা হবার যুদ্ধে নেমে প্রার্থীরাই আইন ভঙ্গ করছেন, যা মোটেও কাম্য নয়। আর বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অভিযোগের অপেক্ষা না করে নিজ উদ্যোগে খুঁটিনাটি তদারকি করতে হবে কমিশনকে। তারা ভোট চাবে, তারা মিছিল করবে, যাই করবে, যাতে সাধারণ মানুষের জন্য বিঘাত না ঘটে। তারা আইন যদি নিজেরাই ভঙ্গ করে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ জনগণের জন্য অনেকটা সমস্যা হয়ে যায়। আচরণ বিধিকে স্ট্রং করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে 500-এর উপরে কিন্তু আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। তাদের নিজস্ব চ্যানেল দিয়ে তারা যদি স্ব-উদ্যোগে তারা যদি অভিযোগগুলো নেয়, তাহলে এই নির্বাচনকে আরো সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব হবে। এরই মাঝে শোডাউনের ঘটনা অনুসন্ধান কমিটিকে জানানো হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। অফিশিয়ালি আমরা ইনকোয়ারি কমিটিকে ইনফর্ম করেছি যে তাদের মোটর শোভাযাত্রা করেছে। ম্যাজিস্ট্রেট যদি পায়, সে তার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তাৎক্ষণিকভাবে। ঠিক আছে, আমাদের মোবাইল কোর্ট আছে এবং আমাদের যে আচরণ বিধিমালা আছে তার আলোকে তারা ব্যবস্থা গ্রহণ করবে। সকল প্রার্থী নির্বাচন কমিশনের বেঁধে দেয়া বিধিনিষেধ মেনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচার চালাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। আর রুবেল, ঢাকা 19 আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে, এ বিষয়ে অনুসন্ধান কমিটি কি জানিয়েছে? পাশাপাশি 19 আসনের প্রচারণা কেমন চলছে, নির্বাচনী পরিবেশ কেমন? দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটি বলছিলাম, প্রচারণা শুরুর পরদিন অর্থাৎ 19 ডিসেম্বর যে সাভারের যে সাবেক সংসদ সদস্য রয়েছেন, তিনি কিন্তু তার সাভারের শিমুলতলায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানের আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি সড়কে কিন্তু মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছিল। এই ঘটনায় কিন্তু এরই মধ্যে সাভারের যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের দৃষ্টিগোচর হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং যে নির্বাচনের যে আচরণ বিধিমালার যে অনুসন্ধান টিম রয়েছে, যে কমিটি রয়েছে, সেখানে কিন্তু সাভার উপজেলার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, সেই সাভারের যে মোরাজ্জং, সেই মোরাজ্জংয়ের বিরুদ্ধে কিন্তু অনুসন্ধান কমিটিকে তিনি অভিহিত করেছেন, এবং অনুসন্ধান কমিটি এই ঘটনায় এরই মধ্যে তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মোরাদকে কিন্তু শোকজ করেছেন, এবং আগামীকাল অর্থাৎ 26 ডিসেম্বরের মধ্যে তাকে কিন্তু সেই শোকজের যে কারণ দর্শানোর যে নোটিশ দেওয়া হচ্ছে তারা কিন্তু জবাব চেয়েছেন। আর বাকি যে দুজন প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আচরণ বিধি ভঙ্গ করেছেন বলে আমরা দেখতে পেয়েছি। নির্বাচন কমিশন থেকে যে বিধিমালা দেয়া হয়েছে, সেই বিধিমালার শর্ত ভঙ্গ করে কিন্তু নৌকা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু তার পোস্টারে কিন্তু দলীয় প্রধানের ছবি ছাড়া কিন্তু একাধিক ব্যক্তির ছবি ব্যবহার করেছেন, এবং অপর যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ট্রাক প্রতীকের সাইফুল ইসলাম, তিনিও কিন্তু নির্বাচন কমিশনের দেয়া যে বিধিনিষেধ রয়েছে সেটি ভঙ্গ করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দেয়ালে রোড ডিভাইডারে কিন্তু তিনি পোস্টার লাগিয়েছেন। যার প্রেক্ষিতে সাধারণ ভোটাররা বলছেন, যারা আইন প্রণেতা হবেন তারাই যদি নির্বাচন কমিশনের দেয়া যদি যে আইনগুলো রয়েছে সেগুলো ভঙ্গ করে, সেগুলো আসলে কাম্য নয়। এছাড়া সুশীল সমাজের যে নাগরিকরা রয়েছেন তারা বলছেন যে নির্বাচনের এই সুষ্ঠু করার লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে, নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারাও যেন স্ব-উদ্যোগে যেন বিষয়গুলো তদারকি করে যেন যারা এই আইন ভঙ্গ করছেন তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসেন। সাভার থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। দোহার নবাবগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক সহ উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় প্রচারণায় এই আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিনই নবাবগঞ্জ দোহারের ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। শুনছেন মানুষের কথা, চাইছেন নৌকায় ভোট। এ সময় এলাকার নেতাকর্মী ছাড়াও সালমান এফ রহমানকে বরণ করে নেন স্থানীয়রা। দিনব্যাপী মতবিনিময় সভা আর উঠান বৈঠকে তিনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিশ্রুতির কথা বলেন। এ সময় দেশকে পিছিয়ে দিতে বহির্বিশ্বে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের অভিযোগও করেন নৌকার প্রার্থী। বিএনপি জামাত ভাবচক্কর নির্বাচন হইতে দিবে না, নির্বাচন হবে না, এরকম অনেক তারা অভিযোগ করেছে। এখন কিন্তু প্রমাণ হয়ে গেছে তাদের কথাগুলি সব ভুয়া ছিল। জনগণ তাদেরকে কিন্তু সমর্থন করে নাই, তারা জনগণের কোনো সাপোর্ট পায় নাই, এবং তারা এখন যে কথাগুলি বলেছে তারা সব কথাগুলি কিন্তু ভুয়া কথা ছিল, এটা এখন প্রমাণ হয়ে গেছে।
সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। রাস্তা তৈরি ও ঘরে ঘরে বিদ্যুৎ বিতরণে রাজনৈতিক বৈষম্য হয়নি জানিয়ে এলাকার সবার জন্য চিকিৎসা ও নানা সুবিধার আশ্বাসও দেন তিনি। আমরা যেটা করতে যাচ্ছি এখন কমিউনিটি ক্লিনিকে টেলিযোগাযোগের মাধ্যমে অনলাইন উপজেলা হাসপাতালের সাথে রোগী ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবে এবং ডাক্তার তাকে তখন সেখানে উপদেশ দিয়ে দিতে পারবে, তোমাকে আসলে হাসপাতাল আসতে হবে, এই ওষুধ খেয়ে তুমি ক্লিনিকে থাকতে পারো, তাতে অনেক সুবিধা হয়ে যাবে। সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্ড, সড়ক যোগাযোগ উন্নয়ন, নদী ভাঙন রোধ, গ্যাস বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন সহ নানা পরিকল্পনাও তুলে ধরেন বর্তমান এমপি সালমান এফ রহমান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নবাবগঞ্জ, ঢাকা। ফরিদপুর 4 আসনে কঠিন লড়াইয়ে নেমেছেন নৌকার প্রার্থী হেভিওয়েট নেতা কাজী জাফরুল্লাহ ও স্বতন্ত্র নিক্সন চৌধুরী। কোনো সহিংসতা না হলেও কথার লড়াইয়ে একে অপরকে পরাস্ত করার চেষ্টা করছেন তারা। পরপর দুটি নির্বাচনে পরাজিত হওয়ায় এবার নির্বাচনকে বাঁচা মরার লড়াই হিসেবে দেখছেন জাফরুল্লাহ। আর নিক্সন চৌধুরীর দাবি, করোনা বন্যা সহ সব দুর্যোগে পাশে থাকায় আবারও তার পক্ষেই রায় দেবে ভোটাররা। স্বাধীনতার পর ৭৩ সালের পর থেকে এই আসনের গত 11টি নির্বাচনে নৌকার প্রার্থী জিতেছে মোট 5 বার, 2 বার করে জাতীয় পার্টি এবং বিএনপির প্রার্থী। গত দুটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিতলেও তিনি আবার আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার। সেই হিসেবে বলা যায় এই এলাকায় আওয়ামী লীগের জনসমর্থন বেশি। সেই জনসমর্থন আবার বিভক্ত দলের বিভক্তির কারণে। এর প্রমাণ পাওয়া গেল নাসিরাবাদ স্কুলের মাঠে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী জনসভায়। প্রতিপক্ষের বিরুদ্ধে যখন বাক্যবাণ নিক্ষেপ হচ্ছে, তখন মাঠের পাশেই নৌকার পক্ষের লোকজন জড়ো হয়েছেন। 7 তারিখের পরে কিন্তু 8 তারিখে শেষ পর্যন্ত কোনো সংঘাত না হলেও ভোটের মাঠে ছাড় না দেওয়ার মানসিকতা উভয় পক্ষের কর্মী সমর্থকদের। যদি তাকে মনে করে যে সেই যোগ্য তাকে ভোট দিবেন, আমরা সেটাতেই বিশ্বাসী। আমরা কিন্তু দাম্ভিকতার বিশ্বাসী না। 40 বছর কাজী জাফরুল্লাহ জানা করছেন, এমপি মহোদয় 10 বছরে তার চেয়ে 14 ডাবল কাজ বেশি করছেন। দেশের উন্নয়ন, জনগণের রাস্তাঘাট চলাফেরা যাতে যেভাবে ভালো করতে পারি সেইভাবে সেটা করবে, এটি আমরা চাই। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কাজী জাফরুল্লাহ মনে করেন 2014 এবং 18 সালে নির্বাচনে পরাজিত হলেও এবার পুনরাবৃত্তি হবে না। মানুষ দুর্নীতিবাজের পক্ষ নেবে না বলেও দাবি তার। আমরা কাজী পরিবার, আমরা মানুষের পাশে থাকি, মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকি, মানুষের উপকার করি। আমরা কোনো কিছুর জন্য কোনো টাকা পয়সা নেই না, দুর্নীতি আমাদের রক্তে নাই। আমরা বালি কাটি না, আমরা বাসের থেকে চাঁদা উঠাই না, আমরা মানুষকে চাকরি দিব বলে টাকা নেই না। একটা আনন্দ মুখর পরিবেশে, ঈদের মতন একটা পরিবেশে কিন্তু মানুষ ভোট দিতে আসবে। আওয়ামী লীগ প্রার্থীর তুলনায় বয়সে তরুণ স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দেন। তার মতে গত 10 বছরের উন্নয়নে তার রাজনৈতিক ভিত আরো শক্ত হয়েছে। মানুষের সাথে হাত মিলাবে, টিস্যু দিয়ে মুছবে, দেখা করবে না, আসবে না, বিপদে আসবে না। তারপরে উন্নয়ন বলতে তারা কিছু বুঝে না, তারা মনে করে উন্নয়নে ভোট হয় না, ভোট মার্কায় হয়। আসলে তারপরে একটু অহংকার, এই সব কিছু মিলিয়ে জনগণ ওনাকে ভোট দিবে না। উনি স্থানীয় মেম্বার নির্বাচন করলে আমার মনে হয় না উনি হতে পারবেন। নৌকার ভোটে উনি যেটা পায়, নৌকার ভোট পায়। নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ছাড়াও ফরিদপুরের এই আসনটিতে ভোটের মাঠে আছে ছোট ছোট আরো 5টি দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 7 জানুয়ারি ভোট দেবে 4,61,847 জন ভোটার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফরিদপুর। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী সংবাদ জানিয়ে দিচ্ছি। স্বস্তিতে এই দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনের প্রার্থী হওয়া বেশিরভাগ সাবেক বিএনপি নেতা। শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি তারা। কয়েকজনের জন্য ভোট যুদ্ধ সহজ হলেও কারো কারো মাথা ব্যথার কারণ আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা। দলীয়ভাবে দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করেছে বিএনপি, কিন্তু ভোটের লড়াইয়ে নেমেছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে বেশি আলোচনা শাহজাহান ওমরকে নিয়ে। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে গিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সাবেক প্রতিমন্ত্রী ও 4 বারের এই সাংসদ।
ঝালকাঠি 1 আসনে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের এম মনিরুজ্জামান। তবে স্থানীয় আওয়ামী লীগের সমর্থনে জয়ী হতে পারেন শাহজাহান ওমর। নারায়ণগঞ্জ 1 আসনে তৃণমূল বিএনপির প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকার। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। স্বতন্ত্র হিসেবে আছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়াও। সিলেট 6 আসনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে জয়ের আশায় আছেন বিএনপি নেতা শমশের। বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান লড়ছেন কিশোরগঞ্জ 2 আসনে। তার লড়াই হবে নৌকার প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত আইজি আবুল কাহার আকন্দর সাথে। কুমিল্লা 5 আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকার আবুল হাশেম খান হাসপাতালে ভর্তি। বিএনপি ও জামায়াত কর্মীরা সমর্থন দিলে জিততেও পারেন শওকত। এছাড়াও সারা দেশে তৃণমূল বিএনপি, বিএনএম ও বিএনএফ এর প্রার্থী হয়েছেন বিএনপির বেশ কজন সাবেক সংসদ সদস্য। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জ 4 আসনে ভোটের লড়াইয়ের মূল আলোচনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে ঘিরে। টানা জয় পেয়ে আসা আসনটিতে এবারও জয়ের আশা দেখছেন নৌকার প্রার্থী। আর তরুণদের ভোট টানতে মাঠে সাইদুল হক সুমন। হবিগঞ্জ 4 আসনে 1996 সালের নির্বাচন থেকে টানা জয় পেয়ে আসছে আওয়ামী লীগ। এবারও এই আসনে হেভিওয়েট প্রার্থী দলটির। 2 বারের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী লড়ছেন নৌকা প্রতীকে। তবে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে ঈগল প্রতীক নিয়ে মাঠে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বরাবরের মতোই ভোটাররা এবারও নৌকার প্রার্থীকেই বেছে নেবে বলে মনে করেন মাহবুব আলী। বিপক্ষের শক্তি ঠেকাতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে আমরা সর্বোচ্চ সংখ্যক উন্নয়ন করেছি। আমাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে আমাদের যে বিপক্ষ শক্তি তারা টিকবে না, নৌকার বিজয় সুনিশ্চিত এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সৈয়দ সাইদুল হক সুমন জয়ের আশা দেখছেন তরুণদের সমর্থনে। নৌকার প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন তিনি। আমার তো নির্বাচন নৌকার বিরুদ্ধে না, নৌকার মাঝি বদলের নির্বাচন। আমি তো বলছি যে নৌকার মাঝি যদি ভালো না হয় তাইলে এই নৌকার উচিত মাঝিকে বদলাই দেওয়া। নির্বাচনে দাঁড়ানোর আগে আমি যেসব কাজ করে রাখছি এই কাজগুলাই আমার আত্মবিশ্বাস বাড়াই দিচ্ছে যে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। মাহবুব আলী ও সাইদুল হক সুমনের সঙ্গে হবিগঞ্জ 4 আসনে ভোটের লড়াইয়ে আছেন আরও 6 জন প্রার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংশোধিত ড্যাপে আগের চেয়ে ভবনের উচ্চতা ও আয়তন মিলছে বেশি। এতে লাভবান হচ্ছেন বাড্ডা, ডেমরা, রায়ের বাজার, খিলক্ষেত ও দক্ষিণখানের প্লট মালিকরা। রাজুক চেয়ারম্যান বলছেন সুশৃঙ্খল নগর গড়াই এই সিদ্ধান্তের লক্ষ্য। তবে নগর পরিকল্পনাবিদদের অভিযোগ নতুন ড্যাপে পরিবেশের বিষয়টি কম গুরুত্ব পেয়েছে। রাজধানী ও এর আশপাশের এলাকা পরিকল্পিতভাবে গড়তে 2022 থেকে 2035 16 বছর মেয়াদী ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপের সংশোধনীতে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপন। নতুন ড্যাপে 5 জনে ভাগ করা হয়েছে ঢাকাকে। এর আওতায় রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের 4 সিটি কর্পোরেশন, 5 পৌরসভা ও 69টি ইউনিয়ন। সংশোধিত ড্যাপে রাস্তা 12 ফুটের কম হলে 5 কাঠা জমিতে তোলা যাবে সর্বোচ্চ 6 তলা, আর এর বেশি হলে 8 থেকে 10 তলা ভবনে বাধা থাকছে না। এতে বাড্ডা, ডেমরা, রায়ের বাজার, খিলক্ষেত ও দক্ষিণখানের ভূমি মালিকরা লাভবান হবেন। তবে এতে ভূমি ও ভবন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হয়েছে বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। যাতে করে সূর্যের আলো এখন রাস্তায় পৌঁছবে না, অল্প একটু ভূমিকম্প হলে মানুষের দৌড়ে দাঁড়ানোর জায়গা থাকবে না। উন্মুক্ত স্থান, খেলার মাঠ সৃষ্টির মধ্যে দিয়ে পুরনো ঢাকা, ঘিঞ্জি ঢাকাকে পরিবর্তনের যে সুযোগগুলো সেগুলোকেও সারেন্ডার বা আত্মসমর্পণ করা হয়েছে। সংশোধিত ড্যাপে 394 কিলোমিটার নতুন সড়ক এবং পার্ক নির্মাণের প্রস্তাবনা রয়েছে 88টি। আছে ঐতিহাসিক স্থান ও স্থাপনা সংরক্ষণ করে পর্যটন বিকাশের সুপারিশ। পাশাপাশি 574 কিলোমিটার নদী ও খালের পানির প্রবাহ নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান।
5 কাঠার জমির ক্ষেত্রে আগের ফারের সঙ্গে দেয়া হয়েছে 0.5% প্রণোদনা। এতে 2000 বর্গফুট বেশি জায়গা পাচ্ছেন প্লট মালিকরা। প্রত্যেক এলাকার আলাদা আলাদা একটা হিসেব আছে এবং প্রত্যেক প্লটেরও আলাদা হিসেব আছে, রাস্তা উপর ভিত্তি করে এবং ওই এলাকায় পার্ক, মাঠ, লেক, স্কুল, স্বাস্থ্য ব্যবস্থা এগুলোর সুবিধার উপর ভিত্তি করে আমরা ফার দিই, যেটা খুবই সায়েন্টিফিক। পরিকল্পিত এলাকায় বেশি পাবে উচ্চতা, ফ্লোর বেশি পাবে, অপরিকল্পিত এলাকায় কম উচ্চতা পাবে, ফ্লোর কম পাবে। এছাড়া রাজধানীতে ভবন নির্মাণে কারসাজি বন্ধে চালু হচ্ছে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিশন সিস্টেম ইসিপিএস। এতে ভবন নির্মাণে স্থপতি ও প্রকৌশলী নিয়োগ বাধ্যতামূলক। ব্যত্যয়ে রাখা হয়েছে রেজিস্ট্রেশন বাতিলের বিধান। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশিষ্ট শিল্পপতি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। ভোর 4টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে 76 বছর বয়সে মারা যান তিনি। বাদ আসর গেন্ডারিয়া ধূপখোলা মাঠে ফজলুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে। 1972 সালে সিটি অয়েল মিলস প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় গ্রুপের পথ চলা। এই উদ্যোগের সাফল্যের পর বিভিন্ন খাতে বিনিয়োগ করেন ফজলুর রহমান। বর্তমানে সিটি গ্রুপ দেশের শীর্ষ 10 শিল্প প্রতিষ্ঠানের একটি। এর অধীনে রয়েছে 23টি বড় শিল্প প্রতিষ্ঠান। জনপ্রিয় তীর, আটা, ময়দা, সয়াবিন তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্য দেশে বাজারজাত করে সিটি গ্রুপ। সময় টিভি এবং এখন টেলিভিশনও সিটি গ্রুপের প্রতিষ্ঠান। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে গ্রুপটি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের 4 জনের মামলার রায় আগামী 1 জানুয়ারি। চূড়ান্ত যুক্তি তর্ক উপস্থাপন শেষে রোববার তারিখ ঘোষণা করেন আদালত। নিজেকে নির্দোষ দাবি করে রায়ে সত্য প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস। সরকার পক্ষের আইনজীবী বলছেন, শ্রম আইন লঙ্ঘনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে। রোববার সকাল 11টার দিকে রাজধানীর বিজয়নগরে শ্রম আদালতে আসেন ডক্টর ইউনুস সহ গ্রামীণ টেলিকমের 4 অভিযুক্ত। 11:30 থেকে শুরু হয় চূড়ান্ত শুনানি। 7.5 ঘন্টা দুই পক্ষের পাল্টাপাল্টি যুক্তি তর্ক উপস্থাপন শেষে রাত 8:30টার দিকে আদালত জানায় 1 জানুয়ারি ঘোষণা করা হবে মামলার রায়। শুনানি শেষে নিজেকে নির্দোষ দাবি করে ডক্টর ইউনুস বলেন, বছরের শুরুতে নিশ্চয় সত্য প্রতিষ্ঠিত হবে। নির্দোষ এটা আর প্রমাণ করার কি আছে? ওটা নিয়ে আমরা চিন্তা করি, ভালো সুবিচার প্রত্যাশা, এটা তো বটেই, এটা তো প্রশ্ন আসে না। এটা 1 জানুয়ারিতে দিন দিয়েছে, আমার বছর শুরু হবে সেদিন। কি নিয়ে আমার কি সত্য দিয়ে বছর শুরু হবে সেটা দেখা যাক। এটা একটা অভিজ্ঞতা, বসে বসে শুনতেছি কি হচ্ছে, কাজে এটা প্রক্রিয়াটা দেখলাম। তার আইনজীবীর দাবি, গ্রামীণ টেলিকমের শ্রমিকদের 5 ভাগ লভ্যাংশ না দেয়া, কল্যাণ তহবিল গঠন না করা এবং শ্রমিকদের স্থায়ী না করার সব অভিযোগ অসত্য প্রমাণ করতে পেরেছেন। আমরা সসম্মানে খালাস চাই, আদালতের কাছে বলেছি। আইন যদি তার নিজস্ব গতিতে থাকে তাহলে আমরা নেবিচার পাবো। পৃথিবীর কোনো শক্তি নাই সেখানে নেবিচার থেকে আমাদের বঞ্চিত করা। তবে কলকারখানা অধিদপ্তরের আইনজীবী বলছেন, অভিযুক্তরা শ্রম আইন লঙ্ঘন করেছেন তা প্রতিষ্ঠিত হয়েছে। 303-এর উমতে 6 মাস পর্যন্ত সাজা হয়, 307-এ 25,000 টাকা পর্যন্ত জরিমানা। আমরা দুটো সেকশনেই সর্বোচ্চ সাজা আবেদন করেছি, কারণ আমাদের দলিল দস্তাবেজ, সাক্ষ্য প্রমাণ, রেকর্ডের ভিত্তিতে দুটো ধারাই প্রমাণিত হয়েছে। 2021 সালে ডক্টর ইউনুস, গ্রামীণ টেলিকমের সাবেক এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও শাহজাহানকে আসামি করে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের বড় জাহাজের পণ্য ছোট লাইটার জাহাজে করে পরিবহনের সব কার্যক্রম এখন আর নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্টেশন সেল WTC করবে না। এ কাজ চলবে নৌ পরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে গঠিত 7 সদস্যের একটি কমিটির মাধ্যমে। রোববার বিকেলে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে লাইটার জাহাজ পরিচালনাকারী 3 সংগঠনের 27 কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের ব্যাপারে দীর্ঘ আলোচনার পর বৈঠকে WTCর কার্যক্রম স্থগিত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের একজন প্রতিনিধি কমিটির প্রধান হবেন। আর জাহাজ মালিকদের 3 সংগঠন থেকে 2 জন করে মোট 6 জনকে কমিটির সদস্য করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলমগীর নামের এক মুদি দোকানদার নিহত হয়েছেন। এ নিয়ে সীতাকুণ্ডে 4 ঘন্টার ব্যবধানে 2 হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। পুলিশ জানায়, রোববার রাত 10:30টার দিকে সীতাকুণ্ডের মুদি দোকানি আলমগীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর উপজেলার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের গামরিতল এলাকার মৃত আফজাউল্লার ছেলে। এর আগে একই দিন সন্ধ্যা 7:30টার দিকে বারৈয়ার ঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকায় নূর মোস্তফা বজল নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বড়দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন পর্যটকেরা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, বড়দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? আজকে বড়দিন উপলক্ষে আসলে একটা দিন ছুটি পেয়েছে পর্যটকরা। তারাও যাদের যে ছুটি একদিন সেটি কাজে লাগাতে কক্সবাজারে অনেকেই এসছেন। তবে যে সংখ্যক মানুষ আসার কথা সেরকম মানুষ এখানে আসেনি। অর্থাৎ আপনারা জানেন, টানা যদি কয়েকটা দিন ছুটি থাকতো তাহলে যে পর্যটক আগমনের হার অনেকটা বাড়ত বলে জানিয়েছেন এখানকার হোটেল ব্যবসায়ীরা। একটু আগে আমি কথা বলেছি একজন হোটেল ব্যবসায়ীর সাথে, এবং তিনি ব্যবসায়ী নেতাও, এবং তিনি বলছেন তাদের আজকে একদিন অর্থাৎ বড়দিন উপলক্ষে তাদের 40% কক্ষ বুকিং হয়েছে পুরো কক্সবাজার যে 5 শতাধিক যে হোটেল রয়েছে। তো আপনারা জানেন একদিনে কক্সবাজারে প্রায় লক্ষাধিকের চেয়ে বেশি পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। যদি 40% বুকিং হয় তাহলে হয়তো বা এখানে দেখা যাচ্ছে। এখন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও যে সেই ছুটিকে কাজে লাগাতে কক্সবাজার আসছেন। বেলা বাড়ার সাথে সাথে এখানকার যে মানুষের যে উপস্থিতি সেটি আবারও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিবারই মতো এই কক্সবাজারে যে সকল পর্যটকরা আসেন, ভ্রমণে আসেন, তাদের নিরাপত্তার জন্য আসলে এখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা জানেন ট্যুরিস্ট পুলিশ রয়েছে, জেলা পুলিশ সদস্যরাও কাজ করছেন, পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে সবসময় যেই পর্যটক যাতে হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা তারা করছেন। তবে শুধু সমুদ্র সৈকত নয়, এখানকার বিভিন্ন কক্সবাজার থেকে পর্যটকদের ভিড় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। রাজধানীর 342টি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে সারা দেশে 64,000 প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দেওয়া হচ্ছে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা জানায় মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর 342টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে 200 প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে নির্মাণ কাজ। এসব বিদ্যালয়ের শ্রেণীকক্ষ আকর্ষণীয় করে তোলা হবে। সারা দেশে বিতরণ করা হবে 25,000 ল্যাপটপ। আর সব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হচ্ছে। এসব উদ্যোগের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। 2024 সনের মধ্যে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে 342টি আছে, এর বাইরে আমরা উত্তরাতে নতুন 3টি করব এবং পূর্বাচলে 11টি নতুন প্রাইমারি করব, এবং ইতোমধ্যে উত্তরাতে আমরা মাস্টার প্ল্যান অনুমোদন করেছি এবং আমূল পরিবর্তন আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, মেধা ও স্বচ্ছতার সাথে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। এখন শিক্ষকদের ঠিকভাবে প্রশিক্ষিত করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। একটা জাতি নির্মিত হয় শ্রেণীকক্ষে, আপনার ক্লাসরুমেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ ক্লাসরুম থেকে যেভাবে ডেলিভারি আসবে আমাদের, সেভাবে কিন্তু জাতির নেতা বের হয়ে আসবেন। ফলে ইটস নট অনলি দি স্কুল, লেট আস ফোকাস অন দি ক্লাসরুম, লেট আস ফোকাস অন দি কন্ট্যাক্ট আওয়ার্স।
প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে একটি সমন্বিত সফটওয়্যার তৈরি করছে সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।